লাইব্রেরি ঘরে গিয়ে জানালার সেই রডটা দিয়ে লকটা নিঃশব্দে খুলে ফেলল। বাইরে তখন ঝড়ো হাওয়া বইছে, যা আলভিরার জন্য শাপে বর হলেও যেন। হাওয়ার শব্দ, পায়ের আওয়াজ ঢাকা পড়ে যাচ্ছিল। জানালা দিয়ে গলে পিছনের বাগানে নামলো। পেছনের পাঁচিলের কাছে গিয়ে আলভিরা দেখলো ওপরে ধারালো কাঁটাতারের বেড়া। আলভিরা নিজের পায়ের কেপটা খুলে কাঁটাতারের উপর বিছিয়ে দিল। হাত পা ছড়ে গিয়ে রক্ত বের হতে লাগলো, কিন্তু সেদিকে তার ব্রুক কেপ নেই। দাঁতে দাঁত চেপে পাঁচিলটা টপকে বাইরের রাস্তায় ঝাঁপ দিল। সিডনির এই নির্জন রাস্তায় বৃষ্টির ঝাপটাটা শুরু হয়েছে। আলভিরা পেছনে না তাকিয়ে দৌড়াতে শুরু করল। কিছু দূর গিয়ে আর্সেলানের সেকেন্ডারি গ্যারেজটা খুঁজে পেল। সেখানে একটা কালো রঙের অডি রাখা ছিল। চাবিটা টিপতেই গাড়িটা ব্লিং করে উঠল। আলভিরা দ্রুত গাড়িতে উঠে স্টার্ট দিল। হাত কাঁপছে, কিন্তু মনের জোর পাহাড় সম। আর্সেলান সকালে জেগে ওঠার আগেই তাকে অনেকটা দূর চলে যেতে হয়। গাড়িটা ঝড়ের গতিতে হাইওয়ের দিকে এগিয়ে চলছে। স্টিয়ারিং শক্ত করে ধরে বিড়বিড় করে বলল, আর্সেলান শেখ, তুমি আমাকে তিলে তিলে মারতে চেয়েছিলে, কিন্তু এখন আমি মুক্ত। তোমার এই নরক থেকে আমি পালালাম, আর এবার আমি ফিরবো তোমার ধ্বংসের কারণ হয়ে। আলভিরা ওডি গাড়িটা নিয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। এদিকে সে জানতো না যে তার প্রতিটা পদক্ষেপ আসলে আগে থেকে নির্ধারণ ছিল। আর্সেলান আদতে অতটা মাতাল ছিল না। তার ঘরে অন্ধকারে বসে হাতে থাকা আইপ্যাডটার দিকে তাকিয়ে এক পৈচাসী হাসি হাসছে। আইপ্যাডের স্ক্রিনে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আলভিরা কীভাবে পা টিপে ঘরে ঢুকলো, চাবি নিল, এমনকি জানালা দিয়ে গলে পাঁচিল টপকালো। সবকিছু আর্সেলান দেখছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা সেই হালকা কাটা দাগটা আঙুল ছোঁয়ালো। তারপর ফোনে তুলে সিকিউরিটিকে চিপকে কল দিল। পুনঃ বিড়ালটা খাঁচা থেকে বেরিয়েছে, খেয়াল রেখো। আর্সেলান এক গ্লাস দামি হুইস্কি ডাললো। এদিকে আলভিরা তখন ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে। মনে হয় এক অদ্ভুত স্বস্তি যে সে মুক্ত। কিন্তু সে লক্ষ্য করল না যে তার গাড়ির ড্যাশবোর্ডের একদম কোণে একটা ছোট লাল বাতি জ্বলছে, জিপিএস ট্র্যাকার। আর্সেলান তাকে পালানোর সুযোগ দেয়নি। গাড়ি চালাতে চালাতে আলভিরা হঠাৎ একটা নির্জন পেট্রোল পাম্পের সামনে থামলো। ভাবলো কোনোভাবে ভাইয়ার খবর বের করার চেষ্টা করুন, কিন্তু সে গাড়ি থেকে নামার সাথে সাথে তার পেছনে একটা কালো রঙের এসইউভি এসে ব্রেক কষলো। গাড়ির কাছ নামতে আলভিরা দেখলো সেখানে আর্সেলানের প্রধান বডিগার্ড বসে আছে। খুব শান্ত গলায় বলল, ম্যাম, গাড়িটা ওখানে রেখে আমাদের সাথে চলুন। আলভিরার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার মুক্তির আনন্দ এক মুহূর্তে বিষাদে পরিণত হলো। বুঝতে পারল সে আসলে কখনো পালায়নি। আর্সেলান তাকে নিয়ে কেবল বিড়াল ইঁদুর খেলছে। বডিগার্ডদের দেখে আলভিরা সরাসরি রাগে রিডি করে উঠল। চিৎকার করে বলল, আমি যাব না, আমাকে মেরে ফেললো, আমি আর ওই নরকে ফিরব না। কিন্তু আর্সেলানের বডিগার্ডরা কোনো কথা শোনার পাত্র নয়। দুজন সুঠামদেহী গার্ড আলভিরাকে ধরে এসইভি গাড়িতে এক প্রকার ছড়িয়ে ফেলল। আলভিরা লাথি মারল, নখ দিয়ে আছড়ে দিল, কিন্তু তাদের পাথরের মতো শরীরে কোনো কাজ হলো না। গাড়ি দরজা লক করে দেওয়া হলো। আলভিরা জানালার কাছে কিল মারতে মারতে কাঁদতে লাগলো। তার সব পরিকল্পনা, সব আশা এক নিমেষেই ধুলোয় মিশে গেল। প্রাসাদে ফেরার পর বডিগার্ডরা তাকে হিড় হিড় করে টেনে দোতলা সেই পরিচিত রুমের দিকে নিয়ে গেল। পুরো প্রাসাদ নিস্তব্ধ, শুধু করিডোরে আলভিরার রাগান্বিত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। গার্ডরা তাকে রুমের ভেতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো জ্বলছে না। আলভিরা হাঁপাচ্ছে, ভেজা চুলগুলো মুখে লেপ্টে আছে। হঠাৎ করে রুমের এক কোণে থেকে একটা লাইটারের শিখা জ্বলে উঠল। আগুনের সেই হালকা আলোয় দেখা গেল আর্সেলান একটা আরামকদায় বসে আছে। তার হাতে একটা জ্বলন্ত সিগারেটের ধোঁয়া অন্ধকারের ভিতর কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। আর্সেলান কোনো কথা বলছে না, শুধু স্থির দৃষ্টিতে আলভিরার দিকে তাকিয়ে আছে। ঘরটা আবার অন্ধকারে ডুবে গেল, শুধু সিগারেটের অগ্রভাগটা আগুনের বিন্দুর মতো জ্বলছে। হঠাৎ আর্সেলান এক ঝটকা আলভিরাকে কাছে টেনে নিল। আলভিরা তার শক্ত বুকের ওপর আছড়ে পড়ল। আর্সেলানের গায়ে সেই তামাকার দামি পারফিউমের গন্ধ আলভিরার মাথা ঝিমঝিম করে তুলল। পালানোর চেষ্টা করছিস, তাই না? আর্সেলান দাঁতে দাঁত চেপে বলল। আর্সেলান আলভিরাকে একটা লোহার পিলারের কাছে নিয়ে গেল। আলভিরার দুই হাত মাথার উপর তুলে নিজে বেল দিয়ে পিলারের সাথে শক্ত করে বেঁধে দিল। আলভিরা ছটফট করতে লাগলো, কি করছেন, একটা হাত খুলুন। আর্সেলান কোনো উত্তর দিল না। ঘরের কোণ থেকে একটা লম্বা আইস বক্স টেনে নিয়ে এলো। ভেতরে রাখা ছিল বড় বড় বরফের টুকরো। আর্সেলান একটা বড় বরফের খণ্ড তুলে নিয়ে আলভিরার ফর্সা পিঠের ওপর দিয়ে ঘষতে শুরু করলো। উহ মাগো! আলভিরা ঠান্ডায় আর যন্ত্রণায় কোকিয়ে ওঠে। বরফ শীতল ছোঁয়া উষ্ণ ত্বকের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল। মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে চামড়া ছিঁড়ে ফেলছে। আর্সেলান থামল না। বরফটা আলভিরার কাঁধ থেকে শুরু করে কোমরে ভাঁজ পর্যন্ত সজোরে ঘষতে লাগলো। আলভিরার শরীর ঠান্ডায় নীল হয়ে আসছে, থরথর করে কাঁপছে। তোর মনে যে পালানোর আগুন জ্বলছিল, সেই আগুনটা আমি এভাবেই নিভিয়ে দেব।
বরফের ঘর্ষণে আলভিরার শরীরে ড্রেসটা ভিজে একাকার হয়ে গেল। আলভিরা আর সহ্য করতে না পেরে টুকরে কেঁদে উঠে কান্নার ঘোঙারি অন্ধকারে ঘুরে প্রতিধ্বনিত হতে লাগলো। আরসালান এবার আলভিরার সামনে এসে দাঁড়ায়, এক হাত দিয়ে আলভিরার ভেজা চুলগুলো পেছনে টেনে ধরে। তোর বাবা তোকে আমার হাতে তুলে দিয়েছে তিলে তিলে মারার জন্য, আর আমি সেই কাজটা খুব নিখুঁতভাবে করছি বলে আরসালান বাকি বরফ জলটুকু আলভিরার পায়ের কাছে ঢেলে দিল। আলভিরা থরথর করে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে গেল, কিন্তু হাত পিলারের সাথে বাঁধা থাকায় বসে পড়ার সুযোগও পেল না। আরসালান ঘরে আবার সিগারেটটা ধরায়। ধোয়ার আড়ালে নিষ্ঠুর চোখ দুটো আলভিরার অবশ হয়ে যাওয়া শরীর ওপর দিয়ে ঘুরতে লাগলো। আলভিরাকে দেখে মনে বিন্দুমাত্র দয়া হলো না, বরং তার অসহায়ত্বে আরসালানের ভেতরের পশুটাকে আরো উস্কে দিল। আরসালানের নিষ্ঠুরতা যেন এক নতুন উন্মাদনায় রূপ নিল। আরসালান ড্রয়ার থেকে একজোড়া চকচকে স্টিলের হ্যান্ডকাপ বের করলো। ঝড়ের গতিতে আলভিরার কাছে গিয়ে দু হাত টেনে ধরে। আলভিরা কোনো বাধা দেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। আরসালান সজোরে আলভিরা দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল, খাটের ওপরে আটকে দিল। এখন আলভিরা খাটের ওপর চিত হয়ে শুয়ে থাকতে বাধ্য, দুই হাত মাথার উপরে টান টান হয়ে বাঁধা। হ্যান্ডকাপ আটকানোর পর আরসালান সোজা হয়ে দাঁড়ায়, চোখে এক পৈশাচিক তৃপ্তি। টেবিল থেকে মদের বোতল আর একটা গ্লাস তুলে নিল। খাটের পাশে একটা সোফায় বসার বদলে সরাসরি আলভিরার পাশে বিছানায় আয়েশ করে বসে গ্লাসে করা হুইস্কি ঢেলে এক চুমুক দিল। আরসালান এক হাত গ্লাস ধরে অন্য হাত আলভিরার ফর্সা পেটের ওপর দিয়ে গ্লাসটা সাইড করতে লাগলো। বরফ শীতল গ্লাসের স্পর্শে আলভিরার শরীরটা ধনুকের মতো বারবার বেঁকে উঠছে, কিন্তু হ্যান্ডকাপের কারণে নিজেকে সরাতে পারছে না আলভিরা। খুব তেজি ঘোড়া ছেলে তুমি, আরসালান মাতাল গলায় হাসে। গ্লাসের বাকি মদটুক আলভিরার গলার কাছে ঢেলে দিল। এখন দেখো আমার বিছানায় তুমি কতটা অসহায়, তোমার এই ছটপটে দেখতে আমার মদের নেশার চেয়েও বেশি ভালো লাগছে। মদ খেতে খেতে আরসালানের চোখ দুটো ভারী হইল। গ্লাসটা এক পাশে সরিয়ে রেখে ধপাস করে আলভিরার ঠিক পাশে শুয়ে পড়ল। শরীরে বিশাল ভার আর আলভিরার কোমল শরীরের ওপর আছড়ে পড়ল। মাতাল অবস্থায় আরসালান তার এক হাত আলভিরার কোমর ওপর সজোরে চেপে ধরল, যেন ঘুমের মধ্যেও সে শিকারকে হাতছাড়া করতে চায় না। আলভিরা নিথর হয়ে পড়ে রইল, হাত দুটো মাথার ওপরে হ্যান্ডকাপে বন্দি। পাশে আরসালানের মধুর ঘোরে অঘরে ঘুমাচ্ছে। জানালার বাইরে দিয়ে আসা চাঁদের আলোয় আলভিরার বিধ্বস্ত চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। যন্ত্রণায় চোখ বুজে রইল, গাল বেয়ে নোনা জল গড়িয়ে আরসালানের হাতের ওপর পড়ল, কিন্তু আরসালান তখন গভীর ঘুমে মগ্ন। ভোরের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকলো, তখন ঘরটা এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। আরসালানের মদের নেশা কেটে গেছে। চোখ মিলে দেখলো আলভিরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। যন্ত্রণার ক্লান্তিতে মেয়েটা কখন যে অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। আরসালান কোণে ভর দিয়ে উঠে বসলো, দৃষ্টি স্থির হলো আলভিরার ওপর। হ্যান্ডকাপ দিয়ে হাত দুটো মাথার ওপরে বাঁধা থাকায় আলভিরার শরীরটা এক অপূর্ব ভঙ্গিতে বিছানায় ছড়িয়ে আছে। অবিন্যস্ত চুলগুলো কপালে আর গালে লেপ্টে আছে। ভোরের নরম আলো ফর্সা ত্বকে যেন আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আলভিরার ঠোঁট দুটো যন্ত্রণায় নীল হয়ে থাকলো, নিষ্পাপ মুখশ্রীতে এক মায়াবী সৌন্দর্য ফুটে উঠেছে। আরসালান মন্ত্রমুগ্ধ মতো তাকিয়ে রইল। কাল রাতে সেই অবাধ্যবাগিনী মেয়েটা এখন একদম এক শান্ত জলপরীর মতো লাগছে। মনে এক মুহূর্তের জন্য এক অজানা শিহরণ বয়ে গেল। আলভিরার এই সৌন্দর্যের জন্য আরসালানের দীর্ঘদিনে জমে থাকা পাথর হৃদয়ে ফাটল ধরাতে চাইল। হাত বাড়িয়ে আলভিরার গালটা একটু ছুঁতে চাইল, কিন্তু মাঝপথে হাতটা থমকে গেল। নিজেকে সামনে নিল আরসালান, মনে মনে নিজেকে ধমক দিয়ে বলল, না আরসালান, এ কেবল তোর একটা দাবার গুটি। এর প্রতি দুর্বল হওয়া মানে নিজের পরাজয় মেনে নাও। এর বাবার ওপর তোর যে প্রতিশোধ, তার মাঝে কোনো মায়ার চাইয়া নেই। আরসালান খুব সাবধানে ড্রয়ার থেকে চাবি বের করে আলভিরার হাতের হ্যান্ডকাপ দুটো খুলে দিল। স্টিলে ঘষায় আলভিরার কবজি দুটো লাল হয়ে ফুলে গেছে। আলতো করে আলভিরার হাত দুটো নিচে নামিয়ে দেয়। আলভিরা এতটাই ক্লান্ত ছিল যে কিছুই টের পেল না। আরসালান দ্রুত উঠে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারে ঠান্ডা জলে নিজের ভেতরের অস্থিরতা কমানোর চেষ্টা করছে। তৈরি হয়ে যখন বের হলো, তখন পরনে দামি ব্ল্যাক স্যুট। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই ঠিক করতে করতে আলভিরার প্রতিবিম্বের দিকে তাকায়। চোয়াল শক্ত হয়ে উঠল। ঘরের দরজা খোলার সময় বিড়বিড় করে বলল,
তোর রূপের মোহ আমাকে আটকাতে পারবে না আলভিরা, তুই শুধু আমার প্রতিশোধের মাধ্যম, তার বেশি কিছু নস। ঘর থেকে বেরিয়ে সজোরে দরজাটা টেনে দিল। যারা করিডোরে দাঁড়িয়েছিল আরসালান তাকে কড়া কড়ায় নির্দেশ দিল, ওকে জাগিয়ে দেও, আজ সারাদিন ওকে দিয়ে বাগানে সব কাজ করাবে, এক মুহূর্ত যেন শান্তিতে না থাকে। আরসালান গটগট করে নিচে নেমে গেল। মনের কোণে কোথাও যেন আলভিরা সে বিধ্বস্ত আর মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। বারবার নিজেকে বোঝাচ্ছিল তাকে কঠোর হতে হবে, তাকে নিষ্ঠুর হতে হবে। আলভিরা তখনও গভীর ঘুমে অবশ্যই পড়েছিল। যারা কোনো দয়া না দেখিয়ে চিৎকার করে ডাকতে থাকে। আলভিরা ধরপড় করে উঠে বসে, শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, বিশেষ করে হ্যান্ডকাপের চাপে ফুলে যাওয়া কবজি দুটো নড়াচড়া করতে যন্ত্রণার বিদ্যুৎ খেলে গেল। যারা চুলের মুঠি ধরে বিছানা থেকে টেনে নিচে নামলো। আরসালানের হুকুম, আজ সারাদিন তুই বাগানের কাঁটাওয়ালা গাছগুলো পরিষ্কার করবি, কোনো গ্লাস পাবি না, খালি হাতে কাজ করবি, যদি 1 ইঞ্চিও জায়গা বাকি থাকে তবে আজ রাতে তোর কপালে আরও কষ্ট আছে। যারা হিড় করে টেনে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে এলো। অন্যদিকে আরসালান তার বিশাল অফিসের ক্যাবিনের রুমে বসে আছে, সামনে দামি ল্যাপটপ, পাশে জরুরি ফাইল, কিন্তু তার মন কোথাও বসছে না। বারবার ল্যাপটপে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করছে। স্ক্রিনে দেখলো রোদের মধ্যে আলভিরা খালি হাতে বাগানে কাজ করছে। গোলাপ গাছের কাঁটায় নরম আঙুলগুলো ক্ষত বিক্ষত হচ্ছে, ফর্সা গাল দুটো রোদে লাল হয়ে গেছে। আরসালান দেখলো যারা দূর থেকে দাঁড়িয়ে গালিগালাজ করছে। আরসালানের হাতে একটা পেন ঘোরাচ্ছিল, মস্তিষ্কে বারবার আজকে ভোরে শান্ত মুখটা ভেসে উঠছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, ওকে কষ্ট দেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি, যারা যা করেছে ঠিকই করেছে। কিন্তু তবু আলভিরার বিধ্বস্ত চেহারার কথা ভেবে আরসালান বুকের ভেতরটা কেমন জানি খচখচ করে উঠলো। একটা সিগারেট ধরায় ধোঁয়া ছেড়ে নিজেকে বারবার মনে করাতে লাগলো যে আলভিরা তার শত্রু, কিন্তু মনের এক কোণে এক বিষাক্ত টান অনুভব করছে, যা কিছুতেই স্বীকার করতে চাইছিল না। এদিকে যারাও আর অত্যাচার বাড়িয়ে দিল। আলভিরা মনে মনে শপথ নিল, আরসালান শেখ, তুমি আমাকে ভেঙেছ, অপমান করেছ, পশুর মতো ব্যবহার করেছ, সব কিছু শোধ নেব। আমি তোমাদের পুরো সাম্রাজ্যকে সেভাবেই ছাই করে দেব। তোমাদের ধ্বংসের শুরু হবে আমার এই হাত দিয়েই, চলবে।